আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ এনটিভি ইউরোপ নিউজে। সাথে রয়েছে নুর আফসার। সংবাদের শুরুতে জানিয়ে দেব শিরোনাম। ব্রেক্সিট পার্টিকে রাজনৈতিক দল নয়, নাইজেল ফারাজের যানবাহন বলে মন্তব্য করলেন ইউকিপ লিডার জ্যারার্ড বাটেন। পর্তুগালে বাস দুর্ঘটনায় 29 পর্যটক নিহত, গুরুতর আহত অনেকে। এবং মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার অন্যতম আসামি শিক্ষক হাফেজ আব্দুল কাদেরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। চলছে পুলিশের দায়িত্বে অবহেলার তদন্ত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ব্রিটেনের আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব নাইজেল ফারাজের নতুন গঠিত রাজনৈতিক দল ব্রেক্সিট পার্টিকে প্রত্যাখ্যান করেছে ইউকিপ নেতা জ্যারার্ড বাটেন। স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জ্যারার্ড বাটেন বলেন, ব্রেক্সিট পার্টি কোনো সঠিক রাজনৈতিক দল নয়। সাবেক ইউকিপ লিডার নাইজেল ফারাজকে নিয়ে তিনি আরও মন্তব্য করে বলেন, ফারাজের উদ্যোগটি হলো একটি মানুষের জন্য একটি গাড়ি। এদিকে আগামী মাসে অনুষ্ঠিতব্য ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে ব্রেক্সিট পার্টি জয়ী হতে পারে এমন তথ্য দিয়েছে নতুন একটি জরিপ। ইউকিপের সাবেক এই নেতার নবগঠিত দল জরিপে 27% নিয়ে সবার চেয়ে এগিয়ে। অপরদিকে জরিপে লেবার পার্টির 22% এবং ক্ষমতাসীন কনজারভেটিভ দল 15% নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। তবে ইউকিপের নির্বাচনী প্রচারণার শুরুর দিনে ইউকিপ নেতা জ্যারার্ড বাটেন বলেন, নির্বাচনের এখনও 5 সপ্তাহ বাকি রয়েছে এবং এই সময়ের মধ্যে যে কোনো কিছুরই পরিবর্তন হতে পারে। পাশাপাশি তিনি আরও বলেন, আগামী 2 মে স্থানীয় নির্বাচনে ইউকিপের প্রায় 1400 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। It hasn't got a constitution, it hasn't got members, it hasn't got a governing body, it's a vehicle for one man. প্যারিসে আগুনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত নটরডেম ক্যাথেড্রালের নতুন মিনার নির্মাণ করতে গোটা বিশ্বের স্থপতিদের কাছে থেকে নকশা আহ্বান করতে চলেছে ফ্রান্স। ফরাসি প্রধানমন্ত্রী এদুয়া ফিলিপ সাংবাদিকদের বলেছেন, নতুন চূড়াটি আমাদের সময়কার নির্মাণশৈলী এবং চ্যালেঞ্জের উপযোগী করে নির্মাণ করা হবে। আগুনে 850 বছরের পুরনো ভবনটির উপরে থাকা মিনার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আর কয়েক মিনিট হলেই পুরো ক্যাথেড্রালই ভস্মীভূত হয়ে যেত বলে কর্মকর্তাদের উদ্ধৃতিতে জানা যায়। তবে প্যারিসের এই বিখ্যাত স্থাপত্য নিদর্শনের 2টি টাওয়ার সহ বেশিরভাগ অংশই আগুনের প্রকোপ থেকে রক্ষা করতে পেরেছে দমকল কর্মীরা। যেটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি এখন ফের গড়ে তোলার কথা ভাবা হচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ক্যাথেড্রালটি আগের চেয়ে আরও বেশি সুন্দর করে নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আগামী 5 বছরের মধ্যেই এই কাজ সরাতে চান। যদিও বিশেষজ্ঞরা বলছেন, স্থাপনাটি ফের নির্মাণ করতে কয়েক দশক লেগে যেতে পারে। এদিকে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ধনকুবের ব্যবসায়ীরা ইতিমধ্যেই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ নটরডেম পুনর্নির্মাণের জন্য 80 কোটি ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন। The international competition will allow us to ask whether we should even recreate the spire, if we should rebuild the spire as it was conceived and built by the architect in the same manner, or if, as is often the case in the evolution of heritage and of the cathedral, we should give Notre Dame a new spire adapted to the techniques and challenges of our times. পর্তুগালের মাদেইরা দ্বীপে পর্যটকবাহী একটি বাস ঢালু রাস্তার পাশে খাদে দুর্ঘটনায় পতিত হয়ে অন্তত 29 জন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় বিকেল 6:30টার দিকে ঘটা এই দুর্ঘটনায় আরও 29 জন আহত হয়েছেন। পর্তুগিজ বার্তা সংস্থা লুজা জানিয়েছে, কানিকা শহরের নিকটবর্তী একটি সড়কে মোড় নেয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে পর্যটকবাহী বাসটি খাদে পড়ে যায়। বাসটির আরোহী পর্যটকরা সবাই জার্মান হলেও হতাহতদের মধ্যে স্থানীয়রাও থাকতে পারেন বলে ধারণা মেয়রের। নিহতদের মধ্যে 11 জন পুরুষ, বাকি 18 জন নারী। ঘটনাস্থলেই 28 জনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারী মারা যান। চালক ও গাইড ছাড়াই বাসটিতে 55 জন যাত্রী ছিলেন বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন মাদেইরার আঞ্চলিক সরকারের ভাইস প্রেসিডেন্ট পেদ্রো কালাদো। দুর্ঘটনাস্থলটি ঘিরে রাখা হয়েছে। আহতদের দ্বীপটির প্রধান শহর ফুনশালের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে লুজা। 19 এপ্রিল থেকে যুক্তরাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নির্মিত ছায়াছবি সংগ্রাম। যুক্তরাজ্যের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এটাই প্রথম কোনো বাংলা চলচ্চিত্র। চলচ্চিত্রটির লেখক, পরিচালক ও নির্মাতা হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মনসুর আলী। গত 16 এপ্রিল মঙ্গলবার এক জমজমাট
আয়োজনে চলচ্চিত্রটির অভিষেক অনুষ্ঠিত হয়। লন্ডনের থ্যামস নদীতে ভাসমান ঐতিহাসিক ওয়েলিংটন জাহাজে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের পাশাপাশি ব্রিটিশ মূলধারা রাজনীতিবিদ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছবিটির পরিচালক জানান, বাঙালির স্বকীয় সংগ্রামের ইতিহাস, যুক্তরাজ্যে বেড়ে ওঠা বাঙালি নতুন প্রজন্মের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার তাড়না থেকেই তিনি সংগ্রাম চলচ্চিত্রটি নির্মাণ করেছেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য রূপা হক, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, ক্যানারি ওয়ার্ফ গ্রুপের সেক্রেটারি জন গারউড, এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হুসাইন, কমিউনিটি এঙ্গেজমেন্ট অফিসার জাকির খান, গ্রেটার লন্ডন অথরিটির সাবেক সদস্য মুরাদ কুরেশি, সাবেক কিক বক্সিং চ্যাম্পিয়ন আলী জ্যাকো, বাংলাদেশের নাট্য ও চলচ্চিত্র নির্মাতা নোমান রবিন সহ কমিউনিটি বিশিষ্টজনেরা। The proudest moment as a British Bangladeshi TV executive, because this is the first British Bangladeshi movie getting released worldwide. And what I would say to Brother Mansoor is I have seen him working so hard to promote Bangladesh as well as British history, combining them together and producing something that actually talks about Bangladesh's history, and I'm absolutely proud and speechless. I hope that it absolutely becomes a success, and from NTV family I wish him all the very best. Today is the premiere of the movie Shongram. It's a film that I produced and directed and written by myself as well, and I'm very, very honoured that today's premiere has been well attended by lots of people from all over our community, and it's very important that we carry the struggle and stories of 1971 I feel that it's been missed by mainstream media, which motivated me to tell this story for the wider audience. Whether it's young people, whether it's non-Bengali, we have a massive story to tell, and we usually get overshadowed by the First and Second World War, which are significant in their own right, but we don't hear enough about the 1971 Liberation War. It's a fantastic movie with an international cast and crew. It's the first time a British Bengali film is releasing nationwide, and I urge you not only to go and watch this film, but to support us. এবার কমিউনিটি প্রসঙ্গ। দারুল উলুম ফাউন্ডেশন এবং দারুল উলুম বরুণী মাদ্রাসার উদ্যোগে আপডেট মিটিং ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দারুল উলুম ফাউন্ডেশন ও দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে মঙ্গলবার পূর্ব লন্ডনের মাইল্যান্ড অবস্থিত মাজাহিরুল উলুম মাদ্রাসায় এই সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাওলানা তহুরউদ্দিনের সভাপতিত্বে ও বরুণী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নাজির উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মাওলানা আখতার আহমেদ, মাওলানা মইনুল হক চৌধুরী, হাজি ফয়জুর রহমান, হাজি মোতাব্বির হোসেন মধু মিয়া, হাজি শাহজাহান, হাজি আয়ুব আলী সহ আরও অনেকে। সভায় দারুল উলুম ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম ও গত 2018 সালের চূড়ান্ত হিসাব পেশ করেন মাওলানা নাজির উদ্দিন। আগামী রমজান মাসে দারুল উলুম ফাউন্ডেশন ও বরুণী মাদ্রাসায় সকলকে দান করার আহ্বান জানানো হয়। পরিশেষে এক বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়। 2018 সালের শেষের দিকে প্রতিষ্ঠিত যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংস্থা সাইদ ফাউন্ডেশনের অফিসিয়াল ওপেনিং উপলক্ষে এক চ্যারিটি সন্ধ্যার আয়োজন করা হয় লেস্টারের স্থানীয় একটি রেস্টুরেন্টে। সংগঠনের ফাউন্ডার সৈয়দুর রহমান সাইদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যাডো হেলথ সেক্রেটারি জন এসওয়ার্থ এমপি, লিজ ক্যান্ডল এমপি, বার্মিংহামের সহকারী হাই কমিশনার মোহাম্মদ নাজমুল হক ও ব্রস্টন টাউন কাউন্সিলরের মেয়র কাউন্সিলর শ্যারন ব্যাটস সহ বিভিন্ন কমিউনিটির বিশিষ্টজনেরা। গত 11 বছর ধরে বিভিন্ন চ্যারিটি সংস্থার জন্য কাজ করে এ পর্যন্ত প্রায় 5,88,000 পাউন্ড সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন সৈয়দুর রহমান সাইদ। ব্রিটিশ অর্থনীতিতে অবদান রাখার জন্য অভিবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শ্যাডো হেলথ সেক্রেটারি জন এসওয়ার্থ এমপি। অনুষ্ঠান শেষে লেস্টার হসপিটাল চ্যারিটিকে সাইদ ফাউন্ডেশনের পক্ষ থেকে 5,000 পাউন্ডের চেক হস্তান্তর করা হয়। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে এক আলোচনা সভা আয়োজন করেছে বেলজিয়াম আওয়ামী লীগ। আমাদের সহকর্মী ফারুক আহমেদ জানান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি লতিফ শহীদুল এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম রাসেল। অনুষ্ঠানের বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে 17 এপ্রিল দিনটি অনন্য একদিন। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিনে মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথ তলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়।
অস্থায়ী সরকারের সফল নেতৃত্বে 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালের 16 ডিসেম্বর বিজয় অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। অনুষ্ঠানে বেলজিয়াম আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দর্শক, এবার বাংলাদেশ প্রসঙ্গ। যে কোনো ধরনের দুর্যোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে মানুষকে সচেতন করতে ব্যাপক প্রচারণা চালানোর উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় শেখ হাসিনা একথা বলেন। দুর্যোগ মোকাবেলার জন্য জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের প্রস্তুতি প্রতিনিয়ত পর্যালোচনা করারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত দেখুন রিপোর্টে। ভৌগোলিকভাবেই বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগ দুর্ঘটনা প্রবণ একটি এলাকা। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, পাহাড় ধস, অগ্নিকাণ্ড কিংবা ভবন ধসের মতো ঘটনায় এদেশে বহু মানুষের প্রাণ গেছে। সম্প্রতি পুরান ঢাকা আর বনানী অগ্নিকাণ্ডের ঘটনা নাড়া দেয় গোটা দেশবাসীকে। এমন পরিস্থিতিতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় প্রধানমন্ত্রী জানান 1970 সালের ঘূর্ণিঝড়ে 10 লাখ মানুষের প্রাণহানি ঘটে। তাই স্বাধীনতা পরবর্তীতে বঙ্গবন্ধু দুর্যোগ ব্যবস্থাপনার কাজ শুরু করেন। তবে এক্ষেত্রে পরবর্তী সরকারগুলোর উদাসীনতায় প্রাণ যায় বহু মানুষের। উদাহরণ হিসেবে তিনি 88 সালের বন্যা আর 91-এর ঘূর্ণিঝড়ের কথা তুলে ধরেন। আর 97 সালের ঘূর্ণিঝড়ে আওয়ামী লীগ সরকারের নেওয়া পদক্ষেপে প্রাণহানি থেকে রক্ষা পায় উপকূলের মানুষ। বিশ্বব্যাপী দুর্ঘটনা যে কোনো সময় ঘটে থাকে, কিন্তু এই দুর্ঘটনা প্রতিরোধ করবার জন্য কি কি ব্যবস্থা নেওয়া দরকার সেই বিষয়টাও আমাদের দেখতে হবে। আমাদের একটা বহুতল ভবনে আগুন লাগলো, সেখানে যে জিনিসটা লক্ষণীয় ছিল যে সেখানে যারা কর্মরত ছিলেন তাদের মাঝে কোনো সচেতনতা ছিল না। এমনকি সেখানে যে ফায়ার এক্সিট আছে সেটা সম্পর্কে তারা জানে না। ফায়ার সার্ভিসের উন্নয়ন ও আধুনিকায়নে তার সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ দুর্ঘটনায় মানুষের সচেতনতা সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা যে সমস্ত দুর্যোগ প্রশমনের ব্যবস্থা নিচ্ছি সেই ক্ষেত্রে খুব ছোট আকারে কিছু দিক নির্দেশনা, এই নির্দেশনাগুলি ব্যাপকভাবে প্রচার করা দরকার। প্রত্যেকটা প্রতিষ্ঠান স্ব প্রতিষ্ঠানের জন্য যেমন করবে, আর জাতীয়ভাবে এটা করতে হবে যে কোনো দুর্যোগ আসলে আমাদের করণীয়টা কি। শেখ হাসিনা বলেন, একটি প্রাকৃতিক দুর্যোগ আরেকটি সভ্যতার বিকাশের দুর্যোগ। ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে দুটি বিষয়ে মানুষকে সচেতন করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। এই প্রযুক্তির কারণেও কিন্তু অনেক সময় সমস্যা দেখা যাচ্ছে। যেমন আহমেদ পিপুল, এনটিভি নিউজ, ঢাকা। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার আসামি মোহাম্মদ শামীমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। হত্যা মামলার অন্যতম আরেক আসামি মাদ্রাসার অধ্যক্ষের ঘনিষ্ঠ মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল কাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের ডিআইজি রুহুল আমিন। পুলিশের গাফিলতির বিষয়টি তদন্ত চলছে বলে তিনি জানান। বিস্তারিত দেখুন রিপোর্টে। বৃহস্পতিবার দুপুরে নুসরাত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোহাম্মদ শামীমকে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরফুদ্দিন আহমেদের আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইয়ের পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা শাহ আলম। শুনানি শেষে বিচারক 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার অন্যতম আসামি হাফেজ আব্দুল কাদের 164 দ্বারা জবানবন্দি দিয়েছেন। দুপুরের পর একই বিচারকের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। বুধবার রাতে কামরাঙ্গীরচর থেকে তাকে গ্রেপ্তার করে পিবিআই। আব্দুল কাদের ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক। নুসরাত হত্যা মামলার মূল পরিকল্পনাকারী হিসাবে আব্দুল কাদেরকে সন্দেহ করা হচ্ছে। মামলার এজাহারভুক্ত 3 আসামি নুরুদ্দিন, শাহাদাত হোসেন শামীম, আব্দুর রহিম শরীফও হত্যার দায় স্বীকার করে বুধবার রাতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এদিকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি বিকেলে মাদ্রাসা স্থল পরিদর্শন করেছেন। এই সময় তিনি বলেন, এই ঘটনায় পুলিশের কোনো গাফিলতি ছিল কিনা সে বিষয়ে তদন্ত চলছে। সাবেক ওসির ভূমিকা এটা অবশ্যই আমাদের তদন্তের আওতায় আসবে এবং আমরা এটা পর্যালোচনা করে যদি তাকে দোষী মনে হয়, দায়িত্ব যথাযথভাবে পালন করেননি বলে মনে হয় বা যথাযথ আচরণ করেননি বলে মনে হয়, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে নুসরাত হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফেনীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। তারা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। আমরাও যদি ভবিষ্যতে এরকম শিকার হই, সে তখন আমাদের নিরাপত্তা কে দিবে? তার জন্য আমরা আজ রাজপথে, আজ আমরা আমাদের নিরাপত্তার জন্য
আমাদের অধিকার বণ্টনের জন্য আজ আমরা এখানে দাঁড়িয়েছি। নুসরাত হত্যার সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি চাই। যে হত্যা নির্মম হত্যাকারী, সেই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি। এক দফা এক দাবি, নুসরাত হত্যাকারীদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। গত 6 এপ্রিল সকালে মাদ্রাসার ছাদে নিয়ে গিয়ে দুর্বৃত্তরা নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় দগ্ধ নুসরাত ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় 10 এপ্রিল মারা যান। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন, মালিক শ্রমিক সুসম্পর্ক স্থাপন, শ্রমিকের প্রকৃত মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে সিলেটে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে নগরীর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দরগা গেট এলাকায় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে ইসলামিক শ্রমিক আন্দোলন জেলা ও মহানগরের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম চরমনাই, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি মোহাম্মদ ফজলুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মোহাম্মদ আশরাফ আলী আকন, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সিদ্দিকুর রহমান, কে এম বেল্লাল, মোহাম্মদ আজমল হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য প্রফেসর ডক্টর মোয়াজ্জেম হোসেন খান। বক্তারা বলেন, শ্রমিকরা সবসময় আন্দোলন করে যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত তাদের দাবি আদায় হয়নি। তবে যে ব্যানারে আন্দোলন করা হয় সে সংগঠনের নেতারা ফুলে কলা গাছ হয়ে যান। শ্রমিকদের অবস্থা একই থাকে, উন্নতি আর হয় না। বক্তারা সরকার সহ দায়িত্বশীল সকল মহলকে শ্রমিকদের শতভাগ অধিকার দানের আহ্বান জানান। সুনামগঞ্জের অক্ষয়নগর এলাকায় বালু মহালে চাঁদাবাজি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যবসায়ী মিজানুর রহমান সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। এই ঘটনায় নিহতের মামা রেজাউদ্দিন নামে আরেকজন আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ 3 জনকে আটক করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে বাল্কহেড লোড আনলোড করার সময় বালু মহালে টোল আদায়ের নামে চাঁদাবাজি নিয়ে অলির বাজারের শামসুজ্জামান ও আব্দুল নূরের সঙ্গে মিজানুর রহমানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শামসুজ্জামানের পক্ষ হয়ে আরো 10-12 জন এসে মিজানুর রহমানের উপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয় ব্যবসায়ী মিজানকে। গুরুতর আহত অবস্থায় মিজানকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। সদর থানার এসআই মিজানুর রহমান বলেন, চাঁদাবাজির বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। পুলিশ এখন পর্যন্ত 3 জনকে আটক করেছে। দর্শক, সংবাদ শেষ করব তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি শিরোনাম। ব্রেক্সিট পার্টিকে রাজনৈতিক দল নয়, নাইজেল ফারাজের যানবাহন বলে মন্তব্য করলেন ইউকিপ লিডার জ্যাডার্ন বাটেন। পর্তুগালে বাস দুর্ঘটনায় 29 পর্যটক নিহত, গুরুতর আহত অনেকে। এবং মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার অন্যতম আসামি শিক্ষক হাফেজ আব্দুল কাদেরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। চলছে পুলিশের দায়িত্বে অবহেলার তদন্ত। দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europntv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।